1954 সালের ২রা জুলাই কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন সৈয়দ মোহাম্মদ আজিজুন নবী ওরফে মুন্নার। কেউ কেউ বলেন তার বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়াতে। সংশয় আছে হাবড়া না কলকাতা। ছোটবেলা থেকেই মোহাম্মদ রফির ভক্ত ছিলেন তিনি মনের অজান্তে গেয়ে উঠতেন মোহাম্মদ রফির বিভিন্ন গান। আর রফি সাহেবের গান বাজলে তিনি মন্ত্রমুগ্ধের মতন শুনতেন। আর তারপরে আপন খোলা উদাত্ত গলায় গেয়ে উঠতেন সেই গান, নফরত কে দুনিয়া ছোড় কে, নফরত কি দুনিয়া কো ছোড় কে, কিংবা গেয়ে উঠতেন রফি সাহেবের বিখ্যাত সব গানগুলি। রফিকে অনুকরণ করে তার মতো গান গাওয়ার চেষ্টা করতেন মোহাম্মদ আজিজ। পড়াশোনার পাশাপাশি গান শেখাটা শুরু করেন তিনি, কিন্তু ভাগ্য তাকে অন্য পথে যেতে বাধ্য করে। হঠাৎই পরিবারের আর্থিক অবস্থার অবনতি হয়ে যায় বিভিন্ন কারণে। অর্থের প্রয়োজনে যত দ্রুত সম্ভব একটি চাকরি খুঁজছিলেন তিনি। পরিস্থিতির চাপে গান শেখাটাও বন্ধ হয়ে যায় তার। বড় মঞ্চে গান গাওয়ার স্বপ্নটা যেন এক মুহূর্তে ধরা ছোঁয়ার বাইরে চলে যায় আজিজের। তবে এক্ষেত্রেও কথা আছে, যোদ্ধার জাত আলাদা। যোদ্ধারা যে কোনো সময় যুদ্ধ করতে পারে, আজিজ সেই যোদ্ধাদেরই একজন। আজিজ হার মানার পাত্র নন। মঞ্চে গাইতে পারছেন না তো কি হয়েছে, অর্থ উপার্জনের জন্য গান নিয়েই এগিয়ে যাবার সিদ্ধান্ত নিয়ে ফেললেন মোহাম্মদ আজিজ। কলকাতার নামি বার এবং রেস্তোরাঁয় গান করতেন মোহাম্মদ আজিজ, কিন্তু তাতে পরিবারের পরিস্থিতি কিছুটা সামলে গেলেও শান্তি পাচ্ছিলেন না তিনি মনে মনে। কোথাও একটা খিদে যেন তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। কি হবে এভাবে আজকে বার, রেস্তোরাঁ, মাচায় গান করে, মঞ্চে গান করে, কেউ কেউ বলে থাকেন মাচায় গান করে খাঁচায় যেতে হবে। এরপর হঠাৎ একদিন মুম্বাই যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন মোহাম্মদ আজিজ। মুম্বাই গিয়ে মোহাম্মদ রফির কাছ থেকে গান শিখবেন বলে ভেবেছিলেন তিনি, স্বপ্নও দেখতেন। পরিবারের কাছ থেকে ২ বছরের সময় চেয়ে নিয়েছিলেন তিনি। আশ্বাস দিয়েছিলেন যে ২ বছরের মধ্যে যদি গান নিয়ে কেরিয়ারে এগোতে না পারেন তাহলে কলকাতায় ফিরে আসবেন এবং যে কোনো রকমের সংসারটাকে চালিয়ে নেবেন বা অর্থ উপার্জন করবেন। তিনি বাড়ির সবাইকে বোঝাতেও পেরেছিলেন। বাড়ির সবাই তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন, বললেন এগিয়ে চলো তুমি। এরপর ১৯৮০ সাল ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র মোহাম্মদ রফি প্রয়াত হলেন। রফিকে গরুর চোখে দেখতেন আজিজ। গরুর মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছিলেন তিনি। রফি না থাকলে কার কাছে গান শিখবেন তিনি? স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেলেও মুম্বাইয়ে যান তিনি। মুম্বাইয়ের সঙ্গীত জগতের নামকরা শিল্পীদের মধ্যে একজন ছিলেন সেলিম আখতার। সেলিমের নিকটাত্মীয় ছিলেন আজিজের বন্ধু। সেই বন্ধুর সাহায্যে বলিউডে পা রাখলেন তিনি। এর আগে ওড়িয়া ছবির জন্য গান করলেও হিন্দি ছবিতে কাজ করার অভিজ্ঞতা ছিল না মোহাম্মদ আজিজের। সেলিম আখতারের সঙ্গে বেশ কিছুদিন কাজ করেন তিনি, কিন্তু ক্যারিয়ারে বিন্দুমাত্র এগোতে পারছিলেন না। মুম্বাই যাওয়ার কিছুদিন পর অনু মালিকের সঙ্গে পরিচয় হয় মোহাম্মদ আজিজের। অনুর সহকারী হিসাবে কাজ করতে শুরু করেন তিনি। মর্ড ছবিতে গান তৈরি করার সময় আজিজকে দিয়ে একটি গান গাইছিলেন অনু। মনে পড়ে গানটি শুনে মনে হয়েছিল গানটি গেয়েছেন মোহাম্মদ রফি সাহেব। সকলে ভেবেছিলেন রফি কোনটি সাব্বির কুমারকে দিয়েও অনু গান গাইয়েছেন, কিন্তু পরে খোঁজ নিয়ে জানা যায় যে ইন্ডাস্ট্রিতে এক নতুন শিল্পী এসেছেন যার গলা অবিকল রফি সাহেবের মতন। সেই সময় বাজানো রফি কণ্ঠী হিসাবে সাব্বির কুমার এবং আনোয়ারের খ্যাতি ছিল, কিন্তু আজিজের নাম ছড়িয়ে পড়তেই এ দুজনের প্রভাব কমতে শুরু করল মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিতি গড়ে তোলার পর আর থেমে থাকতে হয়নি মোহাম্মদ আজিজকে। একের পর এক হিন্দি ছবিতে গান গেয়েছেন তিনি। দিলীপ কুমার, ধর্মেন্দ্র, রাজেশ খান্না, জিতেন্দ্র, কমল হাসান, রজনীকান্ত, সঞ্জয় দত্ত, গোবিন্দা, অক্ষয় কুমার, শাহরুখ খান, নানা পাটেকর, মিঠুন চক্রবর্তীর মতন নায়কদের কণ্ঠে গেয়েছেন অসংখ্য গান। ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত লতা মঙ্গেশকর,
আশা ভোসলে, কবিতা কৃষ্ণমূর্তি, সাধনা সারগম, অলকে ইয়াগনিকের মতো গায়িকাদের সঙ্গে একের পর এক ডুয়েট গান গেয়েছেন মোহাম্মদ আজিজ। বাপি লাহিড়ী, যতীন ললিত, আরডি বর্মন, আনন্দ মিলিন্দের মতন সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন মোহাম্মদ আজিজ। তবে সব থেকে বেশি কাজ করেছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল জুটির সঙ্গে। তাদের সঙ্গে 250টিরও বেশি গান রেকর্ড করেছেন তিনি। আজিজের কেরিয়ার যখন মধ্য গগনে, সেই সময় বলিউড ইন্ডাস্ট্রিতে কানাঘুষো চলত যে দশকের সেরা গায়ক মোহাম্মদ আজিজ ছাড়া আর কেউ হতে পারে না। কিন্তু ভালো সময় বেশি দিন উপভোগ করতে পারেননি আজিজ। 90-এর দশক শুরুর দিকে বলিপাড়ার সঙ্গীত জগতে আমূল পরিবর্তন আসে। কুমার শানু, উদিত নারায়ণের মতন নতুন গায়কেরা কাজ পাচ্ছিলেন ইন্ডাস্ট্রিতে। ছবিতে ব্যবহার করা শুরু হয় অন্য স্বাদের গান। পুরনো দিনের গায়ক গায়িকারা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিলেন। গান সম্পর্কিত কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান হোক বা বলি তারকাদের সমাগম, আজিজকে কোথাও ডাকা হতো না। এক পুরনো সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন গায়ক। তিনি বলেছিলেন, ইন্ডাস্ট্রিতে যারা নতুন এসেছেন তারা আর আমার সঙ্গে কাজ করতে চাইছে না। হয়তো আমাদের মধ্যে কোনো ব্যবধান তৈরি হয়ে গিয়েছে। 2017 সালে করণ জোহারের ছবি এই দিল হ্যায় মুশকিল নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন আজিজ। ওই ছবিতে একটা সংলাপ ছিল যেখানে বলা হয়েছে, রফির গান শুনলে বোঝা যায় না তিনি গাইছেন নাকি কাঁদছেন। নিজের গুরু সম্পর্কে এমন কথা শুনে রেগে গিয়েছিলেন আজিজ। আজিজ বলেন, রফির বিরুদ্ধে সংলাপ যিনি লিখেছেন তিনি আস্ত বোকা। এমন সংলাপ যিনি ছবিতে ব্যবহারের জন্য অনুমতি দিয়েছেন তিনি আরো বড় বোকা। এমনকি করণকে সরাসরি বয়কট করার কথাও বলেন তিনি। 2018 সালের 27 নভেম্বর কলকাতা থেকে বিমানে মুম্বাই আসছিলেন আজিজ। মুম্বাইয়ে নিজের বাড়ি যাওয়ার পথে হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে তাকে ভর্তি করানো হয়, কিন্তু হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মোহাম্মদ আজিজ। বলিউড ইন্ডাস্ট্রিতে কোনো তারকা মারা গেলে অন্য তারকারা নিজেদের সমাজ মাধ্যমে টুইট করে শোক প্রকাশ করেন, কিন্তু আজিজ মারা যাওয়ার পর বলিউডের কোনো তারকা টুইট করেননি। এমনকি যে অভিনেতার সঙ্গে তিনি কাজ করেছিলেন তারাও কেউ গায়কের অকাল প্রয়াণে শোক প্রকাশ করেনি। হয়তো তিনি বাঙালি ছিলেন তার জন্য, নাকি অন্য কোনো কারণ। একজন বাঙালি হয়ে একজন বাঙালি গায়কের এই জীবন কাহিনী হৃদয় স্পর্শ করল। তাই এই ভিডিওটা মোহাম্মদ আজিজ সাহেবকে আমাদের হ্যাপি সানরাইজের শ্রদ্ধাঞ্জলি।